আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমি প্রথমে সভাটা সম্বন্ধে একটু বলে দিই এবং আমাদের পত্রিকা সম্বন্ধে, তারপর আমাদের অনুষ্ঠান যেমন চলা চলবে। এই যে পত্রিকা আমরা আজকে যা সাহিত্য সভাটা পালন করছি, এর নাম হচ্ছে সপ্ততারা। 2015 সালে আমি, সুমন আরো আমার অনেক বন্ধু মিলে, 7 জন বন্ধু মিলে আমরা এই পত্রিকা তৈরি করেছিলাম। আজকে আমাদের এই অনুষ্ঠান তার সাম্প্রতিকতম যে 4টি সংখ্যা, যা এই বছর বেরিয়েছে 4টে, একটা বেরিয়েছে ফেব্রুয়ারিতে, একটা অগস্টে, একটা নভেম্বর এবং আরেকটা আজই প্রকাশিত হবে, সেটা বজ্রপাতি এলে আমরা করব। তো এই 4টি পত্রিকা থেকে আজকে লেখা পড়া হবে। নিজেদের লেখা আমরা পড়ব, অন্য কারোর লেখাও পড়া যেতে পারে এগুলোর মধ্যে থেকে। তো এটা একটা ই পত্রিকা, যাতে আমরা পাঠ্যভবনের ছাত্রছাত্রী, কর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের লেখা নিচ্ছি। তো বধিরোপাধ্যায় আমাদের উপদেষ্টা হয়েছেন, তিনি আজকে আসবেন একটু পরে। আমরা আমাদের অনুষ্ঠান এবার শুরু করি। প্রথমে কবিতা পাঠ করবে পল্লবী। কিছু না পাওয়া, কাঁদতে পারিনি আমি সেদিন, চুপ করে শুনেছিলাম তোমার কথা। গলায় জমে উঠছিল নোনা জল, তারই মধ্যে প্রসঙ্গ পাল্টালে তুমি, আর হাঁপ ছাড়লাম আমি। নিজেকে কারো কাছে দুর্বল হতে দিতে ইচ্ছে করে না আর। তবে সত্যি বলতে কি, চেয়েছিলাম তোমার কাছে দুর্বল হতে, তাই বোধহয় অত সহজে সহজ বিশ্বাসে দিয়েছিলাম ধরা। তোমার কণ্ঠস্বরে চেয়েছিলাম নিজের জন্য কিছুটা শান্তি খুঁজে নিতে। একলা চলি আমরা, জানি নিজেকে শক্ত না রাখলে কাউকে পাবো না পাশে। জানি নিজের হয়ে নিজের না লড়লে কেউ লড়বে না আমাদের হয়ে। এই পৃথিবীতে জানি সকল প্রাণেরই আছে শেষ, আর তাই এই যে টিকে থাকার লড়াই, তা আমার সম্পূর্ণ নিজের। তবু কি জানো,
একলা ঘরে যখন অন্ধকার হয়ে ওঠে চারিদিক, সমাজের কোনো রেশ কোনো শব্দ যখন আর এসে পৌঁছায় না কানে, শীত করে খুব, ইচ্ছে করে অন্তত একজন মানুষের উপস্থিতির উষ্ণতা পেতে। সেই উষ্ণতাটুকুই চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু না, তাও পাইনি। হয়তো কেউই পায়নি আজ পর্যন্ত। তবু জানো, বড় বলতে ইচ্ছা করে ভালোবাসি তোমায়, কিন্তু হায়, কাউকে অন্তত অর্ধেকটুকু না জেনে কি আর ভালোবাসা যায়? এই যে নিজের কল্পনাকেই নিজে ভালোবাসা, নিজেকেই নিজের আরো বেশি করে আপন করে যাওয়া। নমস্কার। কবিতা পাঠ অনুপূর্ব। পূজার ডাক। মহালয়ার আনন্দ মেলা পাটভবন ঘিরে, কয়েকদিন পর মা দুর্গা আসছে আবার ফিরে। ঢাকের বাজনা উঠল বেজে, টাকডুমা ডুমডুম, ঘরে ঘরে নারকেল নাড়ু, পাড়ায় পাড়ায় ধুম। নাইকো বাঁধন নাইকো পরা, এখন সবই ছুটি, রং বেরঙের পোশাক পরে আনন্দের খুনসুটি। এই কবিতাটা অনুপূর্বা লিখেছিল যখন আমরা ক্লাস 7 আমাদের দ্বিতীয় সংখ্যায় এটা প্রকাশিত হয়েছিল। এবার কবিতা পাঠ সুস্মিতা শুনি। দখলদারির কাব্য। 1। শরীরকে মেরে কুটে যে আমাকে করেছিস জব্দ, হিসেবটা বুঝে নেব, গর্জায় 24 অব্দ। রাত্রির দখল নেব, কণ্ঠগুলি মিলেমিশে বলে, অন্ধকারে পথ চলে, আগুন তুল্য কিছু শব্দ। 2। একটাই ক্যানভাস সততার, তার উপর ছিটিয়েছ কালি, নগ্ন শরীর থেকে মানবীর উঠে এলো ঈশ্বরী কালী। 3। কালোর উপর সাদা নাকি সাদার উপর কালো, দাসত্বে হাত বাঁধা নাকি জ্বালতে পারি আলো। 4। মাংসের পসরা নিয়ে ফুল্লরারা আজ রাত জাগে, হে মানুষ ভারুদত্ত শোনো, সতেশ্বরী হার নাও, কাকাল ফাটিয়ে দাও তবু, আমরাই থাকবো পুরো ভাগে। এই কবিতাটা যেটা সুস্মিতাদি পড়লেন, এটা যখন আমাদের নবম সংখ্যা প্রকাশিত হয়েছিল তাতে প্রকাশিত হয়েছিল। নবম সংখ্যাটা যখন হয়েছে তখন পূজাবার্ষিকী সংখ্যা ছিল এটা, তখন সদ্য আরজি করের ঘটনাটা ঘটেছে। সেই কারণে এই পত্রিকার প্রত্যেকটা পাতার রং ছিল কালো, তাতে এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। কবিতা পাঠ অহনা দাস। নমস্কার। অপেক্ষা। যদি জানতাম আগে এমন করে নিঃশব্দে বাঁধতে পারো তবে, উদ্যান পথিক আমি পথে নেমেছি সবে, এগিয়ে যেতাম তবু মরীচিকার টানে, প্রাণ সুধার সন্ধানে। যদি জানতাম সহজ নয় মুছে ফেলা, আকাশ চলে চলতো তবু রং বেরঙের খেলা। যদি জানতাম অপেক্ষা কি, জেনেও দিন গুনতাম সেদিনের, যেদিন অপছন্দের সুর ঠাউর হয় প্রিয়, আবেগপ্রবণ ভাবনার ভিড়ে যুক্তিরা নিষ্ক্রিয়। মুহূর্তেরা অতীত হয়, বদলায় দিন হাওয়ার বেগে, পরের দিন এসেই যাবে, যদিও যাব থাকো রাত্রি জেগে। শুধু এক থেকে যায় ভোরের বসন্তের ভোরের বেলায় কোকিলের গান, নতুন পাতাদের স্বাগত জানায় প্রবীণের জীবনাবসান। মাঠে বীজ বনে হাল দেয় চাষা, প্রতীক্ষা জিইয়ে রাখে হাজারো প্রত্যাশা। জানি না সব চিঠি পৌঁছেছে নাকি, কলমের কালি শেষের দিকে প্রায়, কত লেখা তখনও পড়ে বাকি। তবু একদিন ঠিক ফিরবে তুমি, লিখবে আমায় উত্তর সেই চিঠির শত। দৃঢ় এই বিশ্বাসে যুগ যুগান্ত ধরে আমি অপেক্ষারত। আচ্ছা, তোরা একটু জোরে জোরে পড়, মানে ভীষণ ফিস ফিস করে পড়ছে না। আর তো আপনি, কিন্তু তোকে আরেকবার বলবো তখন অন্যটা পড়িস জোরে। এটা আমাদের অষ্টম সংখ্যার লেখা ছিল। প্রবন্ধ পাঠ সুমন দদুই। Environmental crisis and the science movement, our task. The modern world is facing an environmental emergency unlike any in human history.
Climate change, pollution, deforestation, and biodiversity loss are threatening the balance of nature and the survival of life on Earth. While science has helped us understand this problem, it must now also guide us towards real solutions. The link between the environmental crisis and the science movement defines our shared task to use knowledge responsibility for the protection of our planet. The growing environmental crisis. Human progress has come at a heavy cost to the natural world. The burning of fossil fuels has increased greenhouse gases, raising global temperatures and causing extreme weather events, melting glaciers, and rising sea levels. Forests are being cleared at alarming rates. Wildlife habitats are disappearing, and thousands of species are facing extinction. Air and water pollution are harming human health, while plastic waste and toxic chemicals are spreading across ecosystems. The role of science. Science plays a crucial role in both understanding and addressing the crisis. It was through scientific research that we discovered the link between carbon emission and global warming. Satellite data, environmental sensors, and long-term studies continue to help us monitor the health of the planet. However, the task of science today goes beyond observation. It must help create change. New technologies are emerging that can lead us towards sustainability. Renewable energy sources such as solar and wind power can reduce our reliance on fossil fuels. Advances in biotechnology are helping improve agriculture while protecting soil and water. Environmental engineering offers solutions for waste recycling and ecosystem restoration. These examples show how science can become a force for healing rather than harm. The movement, knowledge for change. The science movement is a growing effort to bring scientific thinking into public life and policy making. It is not limited to laboratories. It includes educators, students, environmental activists, and communities that believe in evidence-based action. The March for Science and Global Climate Strikes led by young people reflect this awareness that protecting the planet is a shared responsibility. Public understanding of science is just as important as research itself. When people are informed, they can make better choices about energy use, waste management, and environmental protections. Science communication, therefore, becomes an essential bridge between knowledge and action. Our task. The environmental crisis cannot be solved by technology alone. It demands a change in attitude and values. Humanity must shift from exploiting nature to living in harmony with it. Scientists, educators, and citizens must work together to ensure that knowledge leads to responsible choices. Our task is threefold: to learn by studying how natural systems work and how human actions affect them, to innovate by developing cleaner and greener technologies and sustainable solutions, to act by using scientific understanding to guide policies, industries, and personal behavior. From crisis to cooperation. No country can face the environmental crisis alone. Global cooperation guided by science is essential. International agreements such as the Paris Climate Accord and the United Nations Sustainable Development Goals depend on the continued contribution of researchers, innovators, and citizens around the world. Conclusion. The environmental crisis is both a warning and an opportunity. It reminds us that knowledge without responsibility can lead to destruction. But when guided by ethics and care, science becomes a tool for renewal. The science movement is more than a call for innovation, it is a call for wisdom. Our task is clear: to use the power of science not just to understand the earth, but to protect it.
The future of our planet depends on how we choose to act today. আচ্ছা আবারও বলছি সবাই একটু জোরে জোরে বল। প্রশ্ন করা যাবে? নিশ্চয়ই। বলছি যে বায়োটেকনোলজির কি কি এসছে মেনলি, মানে অ্যাগ্রো ফরেস্ট্রিটা ধরতে পারে, কিন্তু তাছাড়া বায়োটেকনোলজির কি কি যেটা তোর মানে এনভায়রনমেন্টাল কনজারভেশনকে বা তোর মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ব্যাপারটা? ধর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে ব্যাকটেরিয়াস বা বিভিন্ন ধরনের ফাঙ্গি এই ধরনের জিনিসকে আর্টিফিশিয়ালি মানে জেনেটিক্যালি মডিফাইড করা যায়, যেগুলো তেল কেটে নেয়, যেমন সমুদ্রের জলে যে মানে ওয়াটার পলিউশন হচ্ছে ওই সমুদ্রের জাহাজের তেল এই ধরনের, তো সেটাকে অ্যাবজর্ব করতে পারে। এটা ছাড়া বিভিন্ন ধরনের বিটেলস, ওগুলো তোর এই যে পেস্টিসাইড বা গুড বিটেলস এগুলো তো ইউজ করে তাদেরকে দিয়ে মানে আমরা পেস্টিসাইডের পরিবর্তে সেগুলো ইউজ করতে পারি। তাছাড়া প্লাস্টিক ডিগ্রেডিং ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা অবশ্যই। আমরা এগুলোর আগে বলে রাখি যে যার যদি কোনো প্রশ্ন থাকে এই ধরনের মোস্ট ওয়েলকাম, এবং একটু জোরে উঁচু করে গলায় পড়তে হবে। এবার একটা কবিতা পাঠে আসি দিব্যকান্তির কাছে। The code within the words, where logic flows, both swift and strong, machines and that dreams in beats and bites. Awake to dawn in glowing light, AI whispers, I learn, I grow. From data streams that endless flow, I think it patterns deep and wide. A spark of man, of silicon side, Java brews is steady blend. Object realms that never end, classes, threads, all neatly spun. Code once written, run by one, then Python's slaters smooth and clear. Its syntax serve it purpose near. Simple words yet versed in might. It turns dull tugs to pure delight. It turns tugs to pure delight. Together they shape our wide dreams. Through algorithms, code and streams, a world reborn by thought and hand, where take and mind forever stand. এবার প্রবন্ধ পাঠ শ্রয়ণ বসু। এই সময়টা একটু বলো। নমস্কার। রিচার্ড ট্রেভিথিক, সময়ের আগে চলা মানুষটি। ভূমিকা: মাটিতে চলার পক্ষে ট্রেনের কোনো জুড়ি নেই। কি যাত্রী, কি মালপত্র, কি অস্ত্রশস্ত্র সবই আমরা ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। একটি ট্রেন তৈরি হয় একটি লোকোমোটিভ এবং কয়েকটি কামরা বা ওয়াগন দিয়ে। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আরামসে চলে যাওয়া যায় এই ট্রেনে। বড় বড় মালপত্র যা প্লেন বা হেলিকপ্টারে ধরবে না, সেটা নিয়ে যাওয়ার আর কোনো যানবাহন নেই। তাছাড়া প্লেন এসেছে ট্রেনের 100 বছর পর। যদি ট্রেন না থাকতো তাহলে এরকম যানবাহনের জন্য আমাদের 100 বছর অপেক্ষা করতে হতো। তাছাড়া প্লেনে মালবহন যথেষ্ট হয় না। জাহাজে হতে পারে, কিন্তু সব দেশে তো জলপথ থাকে না। তাছাড়া জাহাজ অনেকটা সময়ও নেয়। সুতরাং মাটিতে চলার পক্ষে ট্রেন সত্যি অদ্বিতীয়। আগে ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পালকি, ডাকগাড়ি ইত্যাদি যানবাহনের উপর নির্ভর করতে হতো, বা ঘোড়া বা উটের সাহায্য নিতে হতো। আজ ট্রেনের সাহায্যে কয়েক ঘন্টায় সে কাজ হয়ে যায়। ট্রেনের গুরুত্ব কি সত্যি সাংঘাতিক নয়? স্টিম ইঞ্জিন প্রথম কে বানিয়েছিলেন বলতে বললেই আমরা অনেকেই বলি জেমস ওয়াট, কিন্তু আসল গল্পটা তো সহজ নয়। প্রথম স্টিম ইঞ্জিনের পরিকল্পনা সে যে মানুষটি করেছেন তাকে আমরা সবাই চিনি, কিন্তু এই কাজটার কথা জানি না। তার নাম স্যার আইজ্যাক নিউটন। স্ট্যানফোর্ডের এনসাইক্লোপিডিয়া বলে, about 300 years ago, Sir Isaac Newton's third law of motion further developed the concept of jet force propulsion by explaining that for every action there is an equal and opposite reaction.
he proposed the idea of a horseless vehicle called the Newton steam engine that would use just jet propulsion to move. নিউটন 1680 সালে প্রথম ভেবেছিলেন এই গাড়ির কথা, যেটা ফুটন্ত বাষ্পে চলবে। তিনি এই গাড়ি তৈরি করে যেতে পারেননি, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করেছিলেন। এই গাড়ির ছিল একটি বয়লার, যা বাষ্প তৈরি করে গাড়িটা চালাবে। বয়লারের ঠিক সামনে ছিল এই গাড়ির চালকের বসার জায়গা, এবং দুটি নল দিয়ে ধোঁয়া বেরোবে, একটা উপরে একটা পিছনে। এই ছিল নিউটনের ইঞ্জিন। নিউটন বেঁচে থাকতে এই প্রযুক্তিকে কাজে লাগালেন আরেকজন বিজ্ঞানী, তার নাম টমাস নিউকমেন। তিনিও ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন, এবং 1712-তে তিনি একটা জল নিকাশি যন্ত্র বানিয়েছিলেন যা চলবে স্টিম বা বাষ্পে। এই জন্যেই স্টিম ইঞ্জিনের ইতিহাসে কোথাও নিউকমেনের প্রচুর গুরুত্ব আছে। তারপর 1776-এ জেমস ওয়াট তৈরি করলেন তার স্টিম ইঞ্জিন, যা অনেকটাই নিউকমেনের উপর নির্ভরশীল। আমরা জানি গ্যাসের ওপর ডেকচির ঢাকনা ওঠানামা দেখে এই আইডিয়া তার মাথায় আসে, কিন্তু তাই যদি হয় তাহলে এটা মানতেই হবে যে তার আগে তিনি নিউকমেন বা নিউটনের আবিষ্কারের কথা জানতেন না। কিন্তু তাতে জেমস ওয়াটের কৃতিত্ব হ্রাস হয় না একটুও, কারণ তার জল নিকাশির স্টিম ইঞ্জিন খুবই চমকপ্রদ হয়েছিল, এবং শিল্প বিপ্লবের যুগে এই আবিষ্কার ব্রিটেনকে অনেকটা এগিয়ে দেয়। তাছাড়া মনে রাখতে হবে জেমস ওয়াট ছিলেন সম্পূর্ণ স্বশিক্ষিত, যা তার গৌরব আরো বাড়িয়ে দেয়। ওয়াট অনুমান করেছিলেন যে এই স্টিম ইঞ্জিনকে চাকা দিলে সে মাটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারবে। সেই বিশ্বাসেই পা ফেলে পরে স্টিম চালিত গাড়ি তৈরি হবে, যার কথা আমরা এবার জানব। অষ্টাদশ শতকের 70-এর দশকের কথা। ফ্রান্সের নিকোলাস কুনো তৈরি করলেন একটি গাড়ি। তার ছিল 3টি চাকা এবং একটি বিশাল জল রাখার পাত্র। এই জল ফুটিয়ে বাষ্প করে এই গাড়ি চলবে। ততদিনে জেমস ওয়াটের স্টিম পাওয়ার মেশিনারি মোটামুটি খারাপ হয়ে গেছে, কিন্তু সেটাকে যানবাহনে চালানোর চিন্তা তখন কেউ করেননি। কুনো যে গাড়িটি বানালেন সেই গাড়িটি পৃথিবীর প্রথম স্বচালিত বাহন বলে গণ্য করা হয়। গাড়িটি চলতে শুরুও করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা একটা দেওয়ালে ধাক্কা খায়, তা বয়লারটি যায় ফেটে। অনেকে আহত হন, ফলে সেই স্বয়ংচালিত গাড়ির ব্যাপারে মানুষের প্রবল ভীতি তৈরি হয়। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিকোলাস কুনোকে স্যালুট না করে উপায় নেই, যদিও সেই সময় তা ভাবাই যায়নি। নিকোলাস কুনো করার পর এরকম ছোট ছোট গাড়ি কেউ বানানোর চেষ্টা করেছিলেন, সবাই সফল হয়নি। কিন্তু সবচেয়ে বেশি সফল হয়েছিলেন উইলিয়াম মারডক। মারডক দেখলেন যখন স্টিম ইঞ্জিনকে দিনে চালালে লোকে পালিয়ে যাচ্ছে, তখন তিনি ঠিক করলেন স্টিম ইঞ্জিন রাত্রে চালাবেন, এবং তার গাড়ি ফ্লাইয়ারকে তিনি চালানো শুরু করলেন। আজকাল আমরা খুব বেশি দেখতে না পেলেও স্টিম ইঞ্জিন যে ভয়ঙ্কর আওয়াজ করে সেটা আমরা জানি। বিশেষত ধোঁয়া বেরোনো, বয়লার প্রেসার ও চাকা ও পিস্টনের ঘূর্ণন একটা অদ্ভুত আওয়াজ তৈরি করে। পরে তো তবুও এই আওয়াজ নিয়ন্ত্রণ করার অনেক সুযোগ সুবিধা হয়েছে, এক্সস্ট পাইপ, সাইলেন্সার ইত্যাদির সাহায্যে। কিন্তু মারডকের আমলে এই আওয়াজ নিয়ন্ত্রণ করার কোনো সুবিধাই প্রায় ছিল না। ফলে রাত দুপুরে যখন একটা বাষ্পীয় গন্ধ, শব্দ ও অগ্নিস্ফুলিঙ্গ শহরময় ঘুরে বেড়াতে লাগলো, তখন সকলেই খুব আতঙ্কিত হয়ে পড়লেন। তারা জানলা দিয়ে দেখতে পেলেন একটি অগ্নুৎকারী এবং চলমান দানব সারা শহরময় ঘুরে বেড়াচ্ছে। ভীত জনগণ আশ্রয় নিলেন গির্জায়। পাদ্রী কথা দিলেন যে সকালবেলা আলো ফুটলে এই দানবকে সরানো হবে। সকালে যখন দেখা গেল যে এই যানবাহন মারডক চালাচ্ছেন, তখন সবাই গেল খেপে। তারা দাবি করতে লাগলেন যে মারডককে ভূতে পেয়েছে, এই ভূত তাড়াতে হবে। ফলে মারডকের ইঞ্জিন চালানো বিফল হলো। মারডকের ইঞ্জিন চালানো এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে এরপর স্টিম চালিত গাড়ি তৈরি হবে 19বিংশ শতকের শেষ দিকে। কিন্তু তার মধ্যে একজন মানুষ এলেন যিনি বাষ্পীয় শক্তিকে এমন একটা মাত্রা দিলেন যে একদিন সারা পৃথিবী পাল্টে দেবে। তার নাম রিচার্ড ট্রেভিথিক। 1803 সালে ডিসেম্বর মাসে রিচার্ড ট্রেভিথিক তার গাড়ি, যার নাম হলো ট্রাম ইঞ্জিন, তার ডিজাইন শেষ করলেন। 1804 সালে তা তৈরিও হয়ে গেল। কিন্তু প্রথম দিকের গাড়িগুলোর সঙ্গে এর দুটো বড় পার্থক্য রইল। প্রথমত, এর 3টির বদলে 4টি চাকা হলো, এবং সর্বোপরি এই গাড়িটি প্রথম
রেলের ওপর দিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। রিচার্ড ট্রেভিথিকের জন্ম 1771-এ, অর্থাৎ আমেরিকার দেশটা স্বাধীন পর্যন্ত হয়নি। ফরাসি বিপ্লব হয়নি, শিল্প বিপ্লব সদ্য শুরু হয়েছে। তার বাবা, যার নাম রিচার্ড, তিনি একটি খনির ক্যাপ্টেন ছিলেন। সুতরাং ছোট থেকেই তিনি কারখানায় বাষ্পীয় জল টানার যন্ত্র দেখেছিলেন। রেল ইঞ্জিন আসার আগে রেল কিন্তু অনেক দিন ছিল। খনিতে মাইন কার্ট ব্যবহার হতো এবং তা টানতো ঘোড়ায়। অনেক সময় যাত্রীপূর্ণ রেল লাইনের ওপর নিয়ে যেত ঘোড়া, যাত্রীপূর্ণ গাড়ি রেল লাইনের ওপর নিয়ে যেত ঘোড়া। এরকম স্টিম কিন্তু এখনো দেখা যায়। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তানের একটি রেলওয়ে। কিন্তু ট্রেভিথিক বললেন যে এই খনিকে মাইন কার্ট টানার পদ্ধতিতে তিনি বাষ্পীয় শক্তি ব্যবহার করতে চান। এর আগে তিনি নিজে পাফিং ডেভিল নামক গাড়ি তৈরি করে প্রচুর সুনাম অর্জন করেছেন। সেই জন্য 13 ফেব্রুয়ারি 1804 তার প্রথম স্টিম ইঞ্জিন পেন ই ড্যারেন আত্মপ্রকাশ করে। 10 টন কয়লা এবং 70 জন যাত্রীকে ইঞ্জিন টেনে নিয়ে যায় এবং সেই জন্যই পেন ই ড্যারেনকে পৃথিবীর প্রথম স্টিম লোকোমোটিভ বলে মনে করা হয়। এরপরে কি হলো তা জানার আগে ইঞ্জিনটি কেমন ছিল তা একটু জেনে নিই। আগেই বলেছি এই ইঞ্জিনটা ছিল 4টি চাকা, কিন্তু যেটা বলিনি সেটা হলো এই 4টি চাকার উপর আরো এক সেট চাকা ছিল, যেগুলি ছিল খাঁজ কাটা। একে বলে গিয়ার। এই গিয়ার চাকা 4টি লাগানো ছিল আরো 2টি বড় গিয়ারে, আর তা লাগানো ছিল প্রধান গিয়ারে, যেটা স্টিমের ধাক্কায় ঘুরতো। তার সঙ্গে অন্য পাশে ছিল আরেকটা বড় চাকা, যা নিজের ঘূর্ণনের জাড্ডে ইঞ্জিন চালাতো। জটিল মনে হতে পারে, কিন্তু আসলে ডিজাইনটা খুব সহজ এবং ইঞ্জিনটি সচল হলো, কিন্তু কয়েকটা গোলমাল রয়ে গেল। প্রথমত, ইঞ্জিনটি অতি আস্তে চলছে। এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ছিল 8 কিলোমিটার 1 ঘন্টায়। ফলে সেই নিয়ে অনেক তর্ক হলো যে ঘোড়া যখন এর চেয়ে জোরে যায় তখন লোকে এই যানবাহন ব্যবহার করবে কেন। আর দ্বিতীয়ত, ইঞ্জিনের ছিল অবিশ্বাস্য ওজন, ফলে যে রেলের ওপর দিয়ে যাচ্ছিল সেটা ফাটতে থাকে। এইসব ত্রুটি থেকে বেরিয়ে আসার জন্য রিচার্ড আরেকটি ইঞ্জিন তৈরি করলেন 1808 সালে। এই ইঞ্জিনের নাম হলো ক্যাচ মি হু ক্যান। এর গতিবেগ প্রায় 15 কিলোমিটার অব্দি উঠেছিল। রিচার্ড বললেন তিনি ব্লুমসবেরির মেলায় এই ইঞ্জিনটা ডেমনস্ট্রেশন দেবেন, তাতে লোকে কনভিন্সড হবেন, এই ছিল তার আশা। কিন্তু পরিতাপের বিষয় হলো এই যে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে, ফলে ট্রেভিথিক প্রায় কপর্দক শূন্য হয়ে যান। তিনি দক্ষিণ আমেরিকায় কিছু শিল্পোৎপাদনের চেষ্টা করে বিফল হন ও ওভাবেই মারা যান 1833-এ ইংল্যান্ডে। তবে রিচার্ড ট্রেভিথিকের ইঞ্জিনগুলো পুরোপুরি বিফলে যায়নি। খনির কাজে সেগুলো ভালোই ব্যবহার হয়েছে। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে এই ডিজাইনের উপর ভিত্তি করে অনেক ডিজাইনাররা তৈরি করেছেন অনেক ছোট ছোট ইঞ্জিন। কিন্তু জীবনের পরে যখন স্টিম ইঞ্জিন বিশ্বজয় শুরু করে তখন তার খ্যাতি ও সমাদর বাড়ে, লোকে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। ধীরে ধীরে ব্রিটেনে ছোট ছোট স্টিম ইঞ্জিন তৈরি হয় যা রেল কাঁপিয়ে দৌড়তে শুরু করে। জর্জ বা রবার্ট স্টিভেনসনের মতো রেলওয়ে ইঞ্জিনিয়াররা রেলের উপর আনলেন বিপ্লব। ক্রমে আলাদা করে রেলওয়ে তৈরি হতে লাগলো, নানা দেশে স্টিম ইঞ্জিন রপ্তানি হতে লাগলো এবং 1960-70 দশক অব্দি স্টিম ইঞ্জিন হেসে খেলে পৃথিবী জুড়ে রাজত্ব করে গেছে। আজ আমরা স্টিম ইঞ্জিনকে গাল দিই যে তা দূষণকারী, কিন্তু তা না থাকলে আজ আমরা কে কোথায় থাকতাম কে জানে। আর আমার মতো রেলের এনথুজিয়াস্টও জন্ম নিত না। এত বড় বড় রেল কোম্পানি, রেলের স্টাফ কেউই আসতেন না। এই সব কিছুর পেছনে রয়েছেন একটি লোক, তার নাম রিচার্ড ট্রেভিথিক। এবার স্মৃতিচারণ পাঠ করবেন রিম্পি। আমাদের পাঠভবনের প্রাক্তন মাস্টারমশাই বিজয় কুমার সিংহকে নিয়ে তার লেখা তিনি পড়বেন। এটা যেদিন বিজয়দা চলে গেলেন সেদিন লিখেছিলাম। বিজয়দা আজ চলে গেলেন। সাদা ঢিলে ঢালা পাজামা পাঞ্জাবি পরা আমাদের পাঠভবনের গানের মাস্টার মশাই বিজয়দা। একটা সাইকেল ছিল তার সঙ্গী। ক্লাসের বাইরে দেখা মানে সাইকেল নিয়ে চলেছেন। ছাত্রাবাস অথবা আশ্রম মাঠের পাশ দিয়ে টিফিনের পর পেরোতে গেলে গান ভেসে আসতো, বিজয়দার গান। পাঠভবন আমাদের গলা ছেড়ে গাইতে শেখায়, হারমোনিয়ামের দরকার পড়ে না বিশেষ। বিজয়দা গান ধরলে সুর তার ক্লাস ঘর ছাড়িয়ে কোথায় কোন দূরে ভেসে যেত। মনে পড়ে
আমরা একদল ছেলেমেয়েরা সামনে গোল হয়ে বসে আছি, বিজয়দা বাজাচ্ছেন আর গাইছেন। পাশে নামানো কাচের গ্লাসের জল ক্রমশ ফুরিয়ে আসছে। বিজয়দার ঘরের পাশেই একটা জলের কল ছিল, কল দিয়ে টপ টপ করে জল পড়তো সারাদিন। আমরা খেলতে খেলতে হাঁপিয়ে গেলে ওই কলেই জল ভরতে যেতাম। ফিল্টার করা জলের দিন তখন কোথায়? সেই কলে আবার হনুমান মুখ লাগিয়ে জল খায়, পাখি এসে স্নান সেরে নেয়। আমাদের মধ্যে থেকে কাউকে একটা পাঠাতেন, যা তো গ্লাসে জল ভরে নিয়ে আয়, হনুমানে জল খেয়ে গেছে, কলের মুখটা ধুয়ে নি। জল আসতো, গান শুরু হতো ফের। নিচু সুরে গাইবার অবকাশ নেই কারো, গলা ছাড়তে হবে যত দূর সম্ভব, তার চেয়েও বেশি। সেই বিজয়দা অবসর নিলেন। বিজয়দার ঘরে অন্য মাস্টার মশাইদের ক্লাস হলেও সে ঘর তবু তার নামেই থেকে গেল। শুধু ছাত্রাবাসের পাশ দিয়ে যেতে যেতে তার গান ভেসে এলো না আর। কলের জল টপ টপ করে শব্দ করা থামিয়ে দিল একদিন। হনুমান পাখি বোধহয় অন্য কোথাও জল খুঁজে নিল। আমরাও ততদিনে ফিল্টার করা জল পেলাম অফিস ঘরের পাশে। তারপর তো কত বছর পেরিয়ে গেছে। বোলপুরের রাস্তায়, সকালের বাজারে, শান্তিনিকেতনের সত্য নামা বিকেলে মাঝে মাঝে দেখা হতো বিজয়দার সঙ্গে। সাইকেল নিয়ে চলেছেন সেই বিজয়দা আজ চলে গেলেন। সাইকেলটা থেমে গেল এবার। পল্লবী। মিথ্যে জমে ওঠে একের পর এক, সম্পর্ক স্তূপ করে কণ্ঠরোধ, সংযম শব্দ শেষ হয়ে ওঠে, প্রকাশের পথ হয় অবরোধ। কথার পর বাড়ি কথা, আস্তর পুরো হয়, প্রবল নৈশব্দ মাঝে সময় একলা দাঁড়ায়। সাদা কালোর প্রভেদ চোখের পরে মেশে, খোলস শক্ত হয় ভাঙা গড়ার শেষে। আমাদের সূচিতে এবার আছে সপ্ততারা আগে প্রকাশিত অন্যান্য লেখক যারা আজকে উপস্থিত নেই তাদের কিছু লেখাপড়া। তো সেটা যে কোনো সংখ্যা থেকেই যে কেউ করতে পারে। আমরা সুমন থেকে এটা শুরু করব। ঠিক আছে, যারা উপস্থিত আছেন এমন কারো কারো লেখাও পড়া হবে আজকে। মদনদা ছোটবেলার স্কুল নিয়ে কে লিখেছে সেটা একটু বলতে। স্বয়ং বসু প্রাক্তন। ছোটবেলার স্কুল নিয়ে মানুষের একটা গভীর আবেগ কাজ করে, সেই টানটা কাটানো খুবই মুশকিল, আর কাটাবই বা কেন। কিন্তু যখন নিজের আর সেই স্কুলের মধ্যে একটা তার টং করে ছিঁড়ে যায় তখন কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমাদের পাঠভবনের ঘন্টা যারা দিতেন তাদের মধ্যে দাশুদা এবং মদনদা আমাদের কাছের মানুষ। পাঠভবনে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে কোথায় কল থেকে জল পড়ছে তা বন্ধ করা, কোথায় ব্ল্যাকবোর্ড পড়ে আছে উদ্ধার করা, চিঠি পৌঁছে দেওয়া, এইসব এবং ঘন্টা দেওয়ার কাজ হচ্ছে মদনদার। কিন্তু তার দায়িত্ব এর চেয়ে ঢের বেশি ছিল। তিনি ছাত্রছাত্রীদের কাছে ছিলেন দাদা, বন্ধু এবং পিতৃসম। সব রকমের সব সমস্যার সমাধান করতে পারেন মদনদা। আমি নিজেই মনে করতে পারি, আমি যখন পায়ের গোলমালে স্কুলে লাঠি নিয়ে যেতাম তখন মদনদার আমায় দেখে কষ্ট এবং সহানুভূতি। যখন করোনা হলো স্বাভাবিকভাবেই তখন আর রোজ দেখা হতো না, কিন্তু একদিন সাইকেল করে যেতে যেতে তার বাড়িতে তাকে দেখতে পেলাম। নেমে কথাবার্তা বললাম। মদনদা যে কি আনন্দ করে ছোট ছেলেদের দুষ্টুমি ও দুষ্টবুদ্ধির গল্প বলছিলেন, কিভাবে একটা খাতা সব ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় সাহায্য করেছে, সেই গল্প মাস্টারমশাইরা জানেন না, কিন্তু মদনদা ঠিক জানেন। এবং সেই গল্প বলতে বলতে তার চোখ জল করে উঠত। সেও হয়ে গেল কতদিন, কিন্তু সেটাই শেষ দেখা। এটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে। আরও কতদিন মদনদার কথা মনে হবে, কিন্তু তিনি তার লেডিস সাইকেল করে এসে ঘণ্টাতলায় এসে বসবেন না। অহনা একটু কি করবে? সৌরভ্যর একটা আচ্ছা, একটা লেখা পড়বে। নামটা পরিষ্কার। বিদায় পাঠভবন, সৌরত্ব ঘোষের লেখা। একবার শুরু করি। বিদায় পাঠভবন, সৌরত্ব ঘোষ। আমি আমার জীবনের সবচেয়ে বড় দুটো সিদ্ধান্ত নিয়েছিলাম বেশ কম বয়সে, মাধ্যমিক পাশ করে।
প্রথমত আর্টস করব, আর দ্বিতীয়ত পাঠভবনে পড়তে যাব। সুযোগ পাবো সেরকম আশা করিনি, তবে সুযোগ পাওয়ার পর 1 মিনিটও ভাবিনি। পাঠভবন সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না শান্তিনিকেতন আসার আগে পর্যন্ত। খালি মনে আছে মাধ্যমিকের ইতিহাস বইতে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আর বিশ্বভারতী নিয়ে এমন কিছু একটা পড়েছিলাম যেটা আমাকে প্রবল আকর্ষণ করেছিল। তারপর ধীরে ধীরে ভেরিফিকেশন, কাউন্সেলিং এর পর্ব মিটিয়ে ভর্তি। হোস্টেলের প্রথম দিনের কথা প্রায় মনে পড়ে। চারিদিকে একঝাঁক নতুন মুখ। এরাই যে আস্তে আস্তে আমার জীবনের সব হয়ে যাবে সেই দিনও জানতাম না। বেশ চলছিল আমাদের পাঠভবনের যাত্রা। হোস্টেলে আনন্দ, সারা রাত জেগে পড়াশোনা, সন্ধেবেলার উপাসনা, ভোরের বৈতালিক, বুধবারের মন্দির, মঙ্গলবারের সন্ধেবেলা সাহিত্য সভা, পৌষ মেলা, পিঠে পার্বণ, পিকনিক, কিচ্ছু বাদ যায়নি। সব চলছিল নিয়ম মাফিক। তারপর ক্লাস 11-এর পরীক্ষার পর এক সন্ধেবেলার স্টাডিতে বধিরবাদী এসে বললেন যে সবাই বাড়ি চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব। হোস্টেল অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধ। সেই বন্ধ হোস্টেলের তালা আজও খোলেনি। মাঝে সবই হয়েছে, অনলাইন ক্লাস, ইন্টারনাল, এমনকি প্রি ডিগ্রি পরীক্ষাও হয়েছে অনলাইনে। খালি আমরা 2 বছরে কেউ কারুর মুখ দেখতে পাইনি। জন্মদিনে একসাথে কেক কাটা হয়নি, সবাই মিলে সাইকেলে ঘুরতে যাওয়া হয়নি, স্টাডি লিভের সময় একসাথে পড়া মুখস্থ করা হয়নি, পরীক্ষার আগের রাতগুলোতে একসাথে জেগে থাকা হয়নি। আরও এমন হাজারো না পাওয়ার কথা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই বলি, আমি পেয়েছি কঠিন সময়ের সংগ্রামের মন্ত্র। দূরে থেকেও কত কাছাকাছি ছিলাম আমরা সবাই মিলে একসাথে পরীক্ষা দিয়েছি, নিজেদের লক্ষ্যে অবিচল থেকে। এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে? পাওয়া না পাওয়ার হিসাব তাই আর বেশি বাড়িয়ে লাভ নেই। আশা করব পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক, পাঠভবনে পড়াশোনার পরিবেশ ফিরে আসুক আগের মতোই। আমাদের আবার সকলের দেখা হোক কোনো এক ভোরে কুয়াশা ভরা গৌর প্রাঙ্গণে বৈতালিকের লাইনে। আমি যে লেখাটা পড়ব স্বস্তিক মুখোপাধ্যায়, 5ম শ্রেণী, ভাঙা বাড়ির গল্প। ভাঙা বাড়ির গল্প। তোমরা ভাবছো বোধহয় ভাঙা বাড়ি মানেই তো ভূতের বাড়ি। ঠিকই ভাবছো, ভূতের বাড়ি বটে। ঠিক আছে, এবার গল্পটা বলি। আমার পাশের বাড়িতে থাকতেন সিধু জ্যাঠা। তিনি একদিন আমায় ডেকে বললেন, তুমি জানো যে কিছুদিন আগে আমি যে মধ্যপ্রদেশের এক গ্রামে গিয়েছিলাম? আমি বললাম, হ্যাঁ জানি যে আপনি কি একটা জায়গায় গিয়েছিলেন। সিধু জ্যাঠা বললেন, আমি সেখানে গিয়ে এক ভয়ঙ্কর অভিযানে গিয়েছিলাম। আমি বললাম, সেটা বলুন। আমি এইখানে সিধু জ্যাঠা যা বলছেন লিখছি। আমি মধ্যপ্রদেশের এক গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামটার নাম হলো রায়গড়। সেই গ্রামটা ঠিক গ্রাম না হলেও শহর বলা যায়। সেইখানে গিয়ে শুনলাম সেখানে নাকি একটা ভাঙা বাড়ি আছে। সন্ধ্যাবেলার পর কেউ আর ওই বাড়ির রাস্তা মারায় না। সেটা শুনে আমি সেই দিনই বেরিয়ে পড়লাম হাতে একটা টর্চ নিয়ে। সেখানে যখন পৌঁছলাম তখন প্রায় 10:50 বেজে গেছে। সঙ্গে একটা টিফিন বক্সে খাবার নিয়ে গিয়েছিলাম। ভাবলাম একটু পরে খেয়ে নিই, অত রাত তো হয়নি। যেই ভাবা সেই কাজ। কিছুক্ষণ বসে বসে সুদুকু খেললাম ফোনে, তারপর খেয়ে বসে রইলাম। অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। পাখির কিচিরমিচির ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। তারপর আমি বাইরে এলাম, হোটেলে ফিরে এলাম। আমি শুনে বললাম, তাহলে ভূত বলে কিছু নেই? সিধু জ্যাঠা বললেন, না, ভূত কিছুই নেই। সেটা এখন বুঝেছিলাম। তারপর আমি বাড়িতে ফিরে পড়তে লাগলাম। স্বস্তিকের লেখাই যখন পড়া হলো তখন আমিও স্বস্তিকেরই একটা লেখা পড়ি। এটা না পড়লে আমাদের পত্রিকার অপমান হবে। একটি সেফটি পিনের কথা। স্বস্তিক মুখোপাধ্যায়, 5ম শ্রেণী। একটি সেফটি পিন। সেফটি পিন বানানো হচ্ছে দন্তস্বয় একার পয়টায় হ্রস্বই পয়সী ন। একটি সেফটি পিন।
তোমরা ভাবছো একটি সেফটি পিন নিয়ে কোনো গল্প হয়? হ্যাঁ হয়, তাই একটু খোলসা করেই বলি। আমার মার একটি সেফটি পিন ছিল, সেটা আমার কোনো কাজে লাগতো না। একদিন আমার পাশের বাড়ির সিধু জ্যাঠা বললেন, নীলু তুমি কি শুনেছো একটা প্লেন ক্র্যাশ করেছে একটা মাঠের উপর? বললাম না, আমি তো শুনিনি। সিধু জ্যাঠা বলল, শুনলে বুঝতে, একটা লোকের কাছে দুর্লভ একটা জিনিস পাওয়া গেছে। আমি বললাম কি পাওয়া গেছে? সোনা নাকি? সিধু জ্যাঠা বললো না, সোনাও নয়, দানাও নয়, পাওয়া গেছে তো নস্যির কৌটো। সেটা এখন আমার কাছে আছে, কারণ যে পুলিশ সেটা পেয়েছিল সে আমার চেনা ছিল। তুমি তো জানোই যে এইসব রাজার আমলের জিনিস আমি জমাতে ভালোবাসি, সেই জন্য পুলিশটা আমায় দিয়ে দিল। আমি বললাম, এই জিনিসটা কি আপনার বাড়ি গিয়ে দেখতে পাবো? সিধু জ্যাঠা বললো, হ্যাঁ তুমি অবশ্যই দেখতে পারো। আমি বাড়ি গিয়ে ভাবলাম ওই লস্যির কৌটোর মধ্যে তো সোনা থাকতে পারে, সেই জন্য আমি মার সেফটি পিন নিয়ে গেলাম। সিধু জেঠু আমায় সেই রশ্মির কৌটো দিল। আমি রশ্মির কৌটো খুলে সেফটি পিন খোঁচাতে লাগলাম, সেখান থেকে সোনা বেরিয়ে গেল। সেটা দেখে সিধু জেঠু অবাক হয়ে বললো, এটাতে দেখছি সোনা, এটা সরকারের সম্পত্তি। এখানেই গল্প শেষ। সরকারি আমি প্রথমে ভেবেছিলাম এটা পড়বো, এটা না পড়লে রামুর ছেলে সৌগত, ওদের ছেলে সৌগত বিন্দি। লেবুকান্তি কিছু পড়লি? এটা আছে, ওয়েট করে নাম লেখা নেই। বেনামি চিঠি হ্যাঁ, পড়, তবে শেষকালে একটা নোট আছে সেটাও পড়ে নিস। ওকে। দেবকান্তি। বেনামি চিঠি। প্রিয় পাঠভবন, কিছুদিন হইল আমি আমার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হইলাম। ইহা বলিতে আমি গর্ববোধ এবং দুঃখবোধ উভয় করিব, কারণ আমার স্কুল জীবন শেষ হইল। এখন হইতে আমার কলেজ স্টুডেন্ট ভাবিয়া দেখিতে গেলে ইহা আমার কাছে এক অবিশ্বাস্য ব্যাপার। বিশ্বাস অবিশ্বাস এক ধারে রাখিয়া অন্য কোথায় আসা যাক। আজ হইতে বহুদিন আগে হঠাৎ পলাশী যুদ্ধের বেশ কিছুকাল পরবর্তী সময় আমি পাঠভবনে ভর্তি হয়ে আসিয়াছিলাম। হাসিবার মতো কিছু নেই। ইতিহাসে আমি নেহাতি কাঁচা বলিয়া পলাশী যুদ্ধ লইয়া টানাটানি করিলাম। বেশি হাসিলে তৃতীয় বিশ্বযুদ্ধ হইয়া যাইবে এই বলিয়া দিলুম। বেশ আচ্ছা, এবার আসি আসল কথায়। বিশ্বভারতীর খোলামেলা প্রাঙ্গণ আর পাঠভবনের মুক্ত বায়ু আমার ডানা গজাইবার অনুকূল পরিবেশ সৃষ্টি করিল। ক্লাস 11-এর চড়াচড়িত বিশ্বব্যাপী নিয়মানুযায়ী আমি বেশ ভালোই উড়িতে লাগিলাম। থামিলাম না, উড়াইয়াই চলিলাম। কিছুদিনের মধ্যেই উড়িবার অবশ্যম্ভাবী ফলাফল আমি হাতে নাতে পাইলাম। পড়াশোনা খুব কঠিন মনে হইতে লাগিল। মনে হইল যেন সায়েন্স স্ট্রিম ছাড়িয়া নানা উড়িয়া ছুরি ছুটিয়া পলাইয়া যায়, কিন্তু পারিলাম না। কি যেন মাথার পোকা নাড়িয়া উঠিল, আর সেই পোকার অঙ্গুলির নির্দেশ আমি আর সায়েন্স ছাড়িতে পারিলাম না। ভাবিলাম এবার পড়িয়াই নেব। যাই হোক, ভাবিলাম ইহাই অনেক। ইহা ভাবিতে ভাবিতে আমি ক্লাস 11 কোন প্রকারে উত্তীর্ণ হইয়া গেলাম, কিন্তু কিছু হাস্যকর ও কিছু বেদনাদায়ক স্মৃতি ও অভিজ্ঞতা হইতে নিস্তার পাইলাম না। সেই অভিজ্ঞতারই দু একটা শোনাই, কারণ সব শোনাতে যায় কভার হয়ে যাইবে। পাঠভবন আসার কিছু কালের মধ্যেই আমি সবার সহিত বন্ধুত্ব পাতাইয়া লইলাম। প্রসঙ্গত উল্লেখ, পাঠভবনের বন্ধু দুই প্রকার। এক প্রকার হইল স্বাভাবিক বা ইন্টারনাল স্টুডেন্ট, অন্য প্রকার হইল এক্সটার্নাল ছাপ মারা অতি মেধাবী স্টুডেন্ট। অবশ্য বলিতে দ্বিধাবোধ করিব না যে আমি ওই দ্বিতীয় প্রকারের অন্তর্গত হইলেও কোনোদিন হইতে আমি মেধাবী নই। এবার আসি সেই অতীব হাস্যকর ঘটনায়। হোস্টেলে একটি বড় রুমে আমি হঠাৎ হরলিক্স, ভলিবল অর্থাৎ মানুষ, ব্রাউন সুগার অর্থাৎ সৌরত্ব ও বড় অর্থাৎ তন্ময় থাকিতাম। কেউ এই ছদ্মনামগুলির মানেগুলি বুঝিবার চেষ্টা করিও না, আর কেউ বুঝিতে পারলেও দয়া করে করিয়া তা 10 কান করিও না। যাই হোক, এবার আমার মাথার মধ্যে
ঘুরতে থাকা জিজ্ঞাসাটিকে সারাইয়া মন দিয়ে আমার কথা শোনো। আমাদের চারজনের মধ্যে প্রায় সবাই 19-20 বদমাস ছিলাম মানে এখনো আছি। সময় হলে তা টের পাইবে। এখানে আমি সৌরভে বলিব, সবার মধ্যে আমার বদমাশির মাত্রা বেশি ছিল। এ সম্বন্ধে তোমরা সবাই অবগত যে আমরা এক্সটার্নাল যখনই পাঠভবনে আসিয়াছিলাম তখন গ্রীষ্মকাল। সূর্যমামা তার কঠোরতা ও প্রখরতা মাত্রা বোঝাইবার জন্য তাহার 200 কোটি ভাগের 1 কোটি ভাগ রশ্মি গোটা শান্তিনিকেতনের উপর বর্ষণ করিতেছিলেন। তাই অবশ্যই সেই প্রখরতার মাত্রা কিছুমাত্র কমাইবার জন্য আমি দিনে একাধিকবার স্নান করিতাম। শুনিলে অবাক হইবে যে মানুষও স্নান করিত। এখানে হাসিতে পারো, কারণ ইহা নিতান্তই হাসির কথা। তাহার পরে শোনো কি হইল। একদিন রাত্রিবেলা প্রায় 9:30টার দিকে সূর্য মামার প্রখর তাপ অনুভব করিলাম ও তৎক্ষণাৎ স্নান করিবার সিদ্ধান্ত নিলাম। আমি খুব তৃপ্তি সহকারে বাথরুমে প্রবেশ করিলাম। এইদিকে মানুষ তাহার বদমাশির মাত্রা প্রমাণ করিবার জন্য আমার বিনা কারণে বাথরুমে আটকাইয়া দিল। যখন সে বাইরের দিক হইতে ছিটকিনি আটকাইতে ছিল, তখন আমি আমার পঞ্চ ইন্দ্রিয়ের কোনো এক ইন্দ্রিয়ের কৃপায় আমি তার টের পাইলাম, কিন্তু কিছু বলিলাম না। আমিও মনে মনে ভাবিলাম, তোমরা ঘুঘু দেখিয়াছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। আমি আমার মস্তিষ্ক হইতে কিছু ফন্দি বাহির করিবার চেষ্টা করিলাম। বলিলে বলতে হয়, ভাবা মাত্র আমার মাথায় দুষ্ট বুদ্ধি খেলিয়া গেল। লক্ষ্য করিলাম বাথরুমের পাঁচিলটা 7 ফুটের বেশি উঁচু হইবে না। আমি মনে মনে সেই রাজমিস্ত্রির কৃতজ্ঞতা জানাইয়া পাঁচিল টপকাইবার মতলব করিলাম। 5 ফুট 5 ইঞ্চি দেহ লম্বা আমি আমার জিমন্যাস্টিকের অসাধারণ কার্যকলাপ দেখাইলাম। বিড়ালের মতো টুক করিয়া আমি ওই পাঁচিল অনায়াসে টপকে দিলাম। আচ্ছা, এখানে বলিয়া রাখি, বাথরুমে পাঁচিল অবস্থা বুঝিবার জন্য আমাদের হোস্টেলের বাথরুমটি দেখিতে হইবে। আচ্ছা, দেখা শেষ হইলে বলিও, তাহলে আমি এগিয়ে যাইতে পারি। তাহার পর হইল কি, আমি ধুলোবালি ঝাড়িয়া নিজেকে পরিষ্কার করিয়া লইলাম ও খুব সাধারণভাবে রুমে ঢুকিলাম, যেন কিছুই হয়নি। তাহার 3 জন আমাকে অক্ষত এবং অবিচল দেখিয়া কিছুটা চমকেও বাকিটা ভয় পাইয়া গেল। মানুষ ভাবিল হয়তো সে আমাকে ভাবিয়া অন্য কাউকে বাথরুমে আটকাইয়া রাখিয়া আসিতেছে। সে এক দৌড়ে তাহার পাপের প্রায়শ্চিত্ত করিতে ছুটিয়া চলিয়া গেল, কিন্তু গেট খুলিয়া কাউকে দেখিতে না পাইয়া আবার সে গতিবেগে ছুটিয়া আসিল। তাহারা 3 জন অনেক চেষ্টা করিল ব্যাপারটা বুঝিবার, কিন্তু বুঝতে না পারিয়া আমার মুখের দিকে ফ্যাল করিয়া তাকিয়া রইল। আমি একটু মজা লুটিবার জন্য ঘটনার ভূতের প্রবেশ ঘটাইলাম। ভূত তাহার অস্তিত্ব প্রমাণের চেষ্টা করিতে লাগিল। ভূতের প্রতিনিধিত্ব করিতে হোস্টেলের সিনিয়র দাদারা তাহাদের 3 জন হোস্টেল নিয়ে চর্চিত নানা ভৌতিক ঘটনা শোনাইল। আমি আগুনে ঘি ঢালিবার জন্য হঠাৎ ভৌতিক চিৎকার ও বিড়ালের আওয়াজ করিতে লাগিলাম। 3 জনের সবাই কম বেশি ভয় পাইল। সব থেকে বেশি ভয় পাইল মানুষ, কিন্তু ইহা জানিতে পারিলে হাসিবে যে তন্ময় তাহার আরাধ্য অনুকূল ঠাকুরের ছবি লইয়া মনে মনে বিড়বিড় করিতে লাগিল। সৌরত্ব খানিক ইতস্তত করিয়া ভূত আটকাইবার জন্য মশারি টাঙিয়া লইল। যথাক্রমে মানুষ ও তন্ময় সৌরত্বকে অনুসরণ করিল, কিন্তু কেউ সেই রাতে আলো বন্ধ করিয়া শুইতে রাজি নয়। তাহারা মনে মনে ভূত তাড়ানোর আপ্রাণ চেষ্টা করিতেছে। কিন্তু আমার হাসিতে হাসিতে পেট ব্যথা করিয়া গেল। হাসির মাত্রা এতটাই মারাত্মক আকার ধারণ করিল যে চোখের কোণায় জল আসিয়া গেল। পরের দিন স্কুলে ভৌতিক খবরটি ছড়াইয়া পড়িল, কিন্তু আমি ছাড়া কেউ আসল ব্যাপারটা জানিত না। যাই হোক, কিছুদিন উহাদের ভয় দেখিয়া আমি আসল ঘটনাটা সবাইকে খুলিয়া বলিয়া দিলাম। তাহারা 3 জন ও বাকি সকলেই আমার দুষ্ট বুদ্ধি মাত্রা খানা বুঝিতে পারিল। গল্প এখানেই শেষ হইল। আশা করি সবাই কম বেশি হাসিল, কিন্তু আমি তাহার হাসিখানা অনুভব করতেছি। সে হয়তো আর এই জগতে নেই, কিন্তু তাহার সাথে আমার প্রায় কথা হয়।
হয়তো সে এখন আমার গল্পখানা শুনিয়া হাসিয়া লুটিয়া পড়িতেছে। আহা, দেখিতে যেন শরৎকালের প্রস্ফুটিত পদ্ম। যদিও নামটা গোপন থাকার কথা, কিন্তু সম্পাদক মহাশয় খুব অন্যমনস্ক মাথায় নামটা লিখিয়া ফেলিছেন। নামটা হচ্ছে সুমিত মণ্ডল প্রাক্তনী। এই জন্য সম্পাদক মহাশয়ের অত্যন্ত ভর্ৎসনা করিতেছি, এটি সম্পাদক। এই লেখাটা মনস্বী মুখোপাধ্যায়ের 3য় শ্রেণী। আমি লেখাটা এই জন্যই বেছে নিলাম যে পাঠভবন বোধহয় ছোটদের মধ্যে একটা সহজ চোখ তৈরি করে দেয়, দেখবার চোখ, যেটাতে খুব সাধারণ ঘটনা, যেগুলোর মধ্যে আমরা খুব আনন্দ খুঁজে পাই। মানে আমার ছোটবেলায় তো তেমন করেই লিখতাম, তো এইটা সেই জন্য আমি পড়বো। লেখার নাম হচ্ছে গতকালের ঘটনা। কালকের ঘটনা খুবই মজার। আমি 7টার সময় ঘুম থেকে উঠে মাকে বকতে শুরু করি, মা আমাকে ডাকোনি কেন? মা বলল, বধিরোপাদি নোটিশ দিয়েছেন, আজ ছুটি। শুনে আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আবার উঠে জলখাবার খেয়ে পড়তে বসলাম। তারপর মা হৃদয়ে আমার নাচেরে আজিকে গানটি আমাকে দিয়ে গাওয়ালো ও রেকর্ড করলো। অনেকজনকে গানটা পাঠালো, সবাই বলল খুব সুন্দর হয়েছে। তারপর যা কাণ্ড, বড় মামা এসে হাজির। আমি আনন্দে মেতে উঠি। বড় মামার সঙ্গে করে ইলিশ মাছ এনেছে, ও আমার জন্য একটা কালো স্পিনার এনেছে। বড় মামা অনেক মাছ কিনেছে, ও আমাদের জন্যও নিয়ে এসেছে। আমাদের বাড়িতে আজ নিরামিষ খাওয়ার কথা ছিল, কিন্তু বড় মামা পুরোটা পাল্টে দিল। তারপর আমরা মজা করে ইলিশ মাছ খেলাম। বৃষ্টির দিনে ছুটি পাওয়া, ইলিশ মাছ সঙ্গে করে বড় মামার হঠাৎ করে আসা, পুরোটাই দারুণ ব্যাপার হলো। এটা হাতে পেলাম সপ্ততারা 2019 জানুয়ারি, যেটা পুরোটাই একক পত্রিকা। হ্যাঁ, সেই জন্যই আমার এটা খুব মনে হলো যে এটা উল্লেখ থাকা উচিত। সম্পাদকীয় বক্তব্যটা আগে একটু পড়বো, তারপর একটা একক পত্রিকার একটা কবিতা পড়বো। সপ্ততারা পত্রিকাটি ছিল একটি হাতে লেখা পত্রিকা, যা 2015 সাল থেকে 7B সেকশন প্রকাশ করতে শুরু করে। এটা সপ্ততারার ইতিহাস, এটা পড়া উচিত। আর এর সম্পাদক ছিল এই অধম শ্রয়ণ বসু। তখন প্রথম 7 জন সদস্য ছিল, যাদের নামে পত্রিকাটির নামকরণ। শ্রয়ণ বসু, রাইন দাস, রিতম ঘোষ, ইন্দ্রাণী মারান্ডি, সুমন দলুই, অঙ্কিতা বারিক ও সুস্মিতা কর্মকার। এই পত্রিকার প্রথম প্রতিদ্বন্দ্বী ছিল ওই ক্লাসেরই আরেকটি পত্রিকা, ষষ্ঠ নদী। তবে সে ষষ্ঠ নদী যে কোথায় বয়ে গেছে তার আর হিসেব নেই। তবে সপ্ততারাতে অনেক নতুন সদস্য আসতে শুরু করে। দুঃখের বিষয়, ক্লাস 9-এ ওঠার পর সপ্ততারার সব সদস্য ছড়িয়ে ছিটিয়ে যায়। তার ফলে পত্রিকাটি তখনই শেষ হয়। কিন্তু আজ 23শে জানুয়ারি 2019 সালে আমি সম্পাদক হয়ে এই পত্রিকাটি আবার বের করছি। আমার বন্ধুরা আর এতে অংশগ্রহণ করতে রাজি নয়, কারণ পড়া ফেলে এসব কাজ কে করবে? কিন্তু আমি করব, আমি একাই লিখব, সে যত খারাপই হোক। একাভিনয় যদি হতে পারে, তবে একক পত্রিকা না হবে কেন? সুতরাং শ্রয়ণ বসুর একক পত্রিকা এটি। তার একটি লেখা আমি পড়ব, মোদির নাচ। নাচবে মোদি, জিতবে যদি লোকসভারই ছাদে। রাহুল বেটা মারছে ঝাঁটা, গিয়েছে অধঃপাতে। আপনি জানেন, আপকে মানেন প্রধানমন্ত্রী স্বয়ং যে। সিপিএম আজ পেয়ে গেছে লাজ, দেখায় না কো ভরম যে। বাংলা মিজ চালায় নিজ কারবার একসাথে। দেখবে সবার প্রিয় সরকার, বদলে যাবে এক রাতে। এটি রাজিবুল হোসেনের লেখা। জানেন কি, সে চলতেই থাকে লোকের মনে মনে, পথে ঘাটে, গোর প্রাঙ্গণে বা আশ্রমে, সর্বত্রে চলতেই থাকে। তাকে কেউ আটকাবেই না, আর আটকাতেও পারবে না। মানুষ ভাবে আমরাই মহান, কিন্তু তারা এতটাই অজ্ঞ যে তারা জানেই না যে তাকেও, অর্থাৎ মানুষকেও কিন্তু সে কাবুতে রেখেছে। ভাববার বিষয় এ যে মানুষ কাবু হয়ে গেছে,
মানুষ ছাড়া বিশ্বজুড়ে যা কিছু আছে বা আসছে তার সবই কিন্তু তার দৌলতে। সে নিষ্ক্রিয়, কাউকে কিছু বলেও না, কেউ তাকে কিছুই বলে না। তার মধ্যে এক বিরাট একতা আছে বলতে হবে। তার মধ্যে একাকী যে একতা বজায় আছে তা আর কারোর মধ্যে কোনোদিন হবেও না। বলা বাহুল্য, হওয়ার আশাও রাখে না, কারণ সবাই এটা জানে করা অর্থাৎ বোকাদের কাজ। তবে যাই বলো আর তাই বলো, এই যা কথা এতক্ষণ ধরে বললাম তার নাম মাতৃভাষায় সময় আর ইংরেজিতে টাইম। না হয়ে দিগ্বিজয়ী হলেই পারত, কারণ এটা তো দিগ্বিজয়ীর চেয়ে কিছুমাত্র কম যায় না। দরকার পড়লে ভেবে দেখবেন। সাধু সাধু সাধু। আমি একটা লেখা পড়ি, এটা আমাকে নিয়ে লেখা, এটা আমি জানি, সেজন্যই পড়ছি। দেবাঞ্জন দাস, অষ্টম শ্রেণী। জব্দ। অষ্টম শ্রেণীর ছাত্র আমি, বুদ্ধি খুবই অল্প। কেমন করে লিখবো বলো পদ্য কিংবা গল্প? তবু ভাবি এই বইয়েতে লিখতে হবে কিছু, তা নইলে বন্ধুর কাছে হবে মাথা নিচু। ভাবছি শুধু, খুঁজছি কেবল শব্দ, পারবো কিনা জানি না, তবে হয়েছি বড় জব্দ। পল্লবী? মানে ছিল কি, বৃষ্টিধারা প্রাক্তনী। একটা সেকেন্ড ক্লাস এক্সপ্রেস ট্রেনের কামরা, বাইরে চিরাচরিত সবুজ ধান ক্ষেত, গরু, মানুষ একসঙ্গে মাঠ চষে চলেছে। মাঝে মাঝে কয়েকটা চৌকো চৌকো ইটের একতলা দুতলা বাড়ি, নানা রকম সাদা কালো পাখি, দু চারটে অল্প জামা কাপড় পরা বাচ্চা মারামারি করছে, খেলছে। এইসব হিজিবিজি সাধারণ দৃশ্য ট্রেন থেকে এইসবই দেখা যাচ্ছে। ট্রেনের জানলার বেপরোয়া কালো রড, এ ধরনের দৃশ্যকে নির্দ্বিধায় আড়াআড়িভাবে কেটে যাচ্ছে। তাতে ট্রেন যাত্রীদের কিছু এসে যাচ্ছে কিনা জানা যাচ্ছে না। মুখোমুখি থাকা শেয়ারিং সিট দুটো জানলা দখল করে আছে দুজন মহিলা। দুজনেরই পরনে জিন্স টপ আর শাঁখা পলা সিঁদুর। একজনকে দেখে মনে হচ্ছে জিন্স টপটা খুব দায়ে পড়েছে, আরেকজন শাঁখা সিঁদুর পলা। তাদের পাশে মোট 4টি পুরুষ এবং 3টি মহিলা। আপনি কোথায় নামবেন? তাহলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই দিকটায়, ইত্যাদি কমন কনভারসেশন থেকে ট্রেনালাপ পর্ব যেমন শুরু হয় তেমনই হচ্ছে। হঠাৎই এক প্রৌঢ় সামনের জনকে দেখে বললেন, ও মা, আপনার হাতে অমন ব্যান্ডেজ কেন? পড়ে টরে গেছিলেন বুঝি? উত্তর দেওয়ার সময় পালে যেন সহানুভূতির বাতাস লাগলো, যেন কতদিনের জমে থাকা বাসি খাবার ফেলে দিতে পারলে আর কিছু চায় না। ফলে যা হওয়ার তাই হলো। গড়গড় করে আঘাতের ব্যাখ্যা বেরিয়ে এলো পেট থেকে। শুরু হলো, আর বলবেন না, মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছি, তা অটো গিয়ে মারলে একখানা 4 চাকা গাড়ির পিছনে, হুড়মুড় করে সামনের রডে গিয়ে খেলুন ধাক্কা। ব্যাস, তারপর দেখুন এই অবস্থা। উফ মশাই, সে কি ভোগান্তি! ডাক্তার মোক্তার নিয়ে সে কি হুড়োহুড়ি মশাই। এই শুনে অন্যজন বললেন, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মশাই, ওটা একটি দুর্ভোগের বিষয় বটে। একটু কদিন আগে সাইকেল নিয়ে দুপুরবেলা বেরিয়েছি, পেছন থেকে একটা চ্যাংড়া বাইকওয়ালা ছেলে এসে মারলে দুরুম করে, ছিটকে গিয়ে পড়লো, হাঁটুটা গিয়ে লাগলো পাথরে। সেই থেকে ভুগছি। কেমন উঠো বিপদ বলুন দেখি। এইসব শুনে পাশে বসে থাকা 3 নম্বর প্রৌঢ় পৃথিবীর অন্যতম বিখ্যাত সেই অব্যর্থ প্রসঙ্গটি না তুলে পারলেন না। বলে উঠলেন, এ আর এমন কি, আমার ছোটবেলায় নারকেল গাছ থেকে পড়ে গেছিলাম, কিচ্ছুটি হয়নি। বাবা মার ভয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেছিলাম। শুনে পাশের প্রৌঢ় বললেন, কচিবেলাতেই যদি যান, আমার কাহিনীও শুনুন তাহলে। নারকেল গাছ থেকে তো আবছাড় পড়তো। কেন বললো? একবার তো মাথার উপরে নারকেলও পড়লো। তখন এসবে কিছু হতো না, জোয়ান শরীর সব হজম করে ফেলতাম। প্রথম প্রৌঢ় তালে গোলে কেমন লেফট আউট মার্কা ফিল করছিল। ফলে তিনিও বলে উঠলেন, জোয়ান বয়স, আমিও বলেই হয়তো এত কিছুর পরও সবগুলো হার বেঁচে আছে, ইত্যাদি ইত্যাদি। কে কার থেকে ইতিহাস কত বেশি আহত হয়েছেন বা আহত হওয়ার সুযোগ পেয়েছেন, সেই সবের ইতিহাস কখনো স্বচ্ছ কখনো জল মিশ্রিত ফুটিয়ে তুলতে লাগলেন। অদৃশ্য প্রতিযোগিতা এমন তীব্র হতে লাগলো যে পাশের কূপ থেকেও লোকজন যেচে এসে নিজেদের কথা শোনাতে লাগলেন।
দেশে এত যে ঘরে ঘরে সুপ্ত স্পাইডারম্যান আছে তা আজকের এই ট্রেনের দর্শকরা ছাড়া আর কেউই বোধহয় এত স্পষ্টভাবে জানতে পারবে না। ঘটনার তীব্রতা এতই তুমুল হয়ে উঠল যে চা বিক্রি করা হকার বেশ কয়েক কাপ চা বিক্রি করে কোনোক্রমে দাঁড়িয়ে নিজেদের রোজকার হাজার রকম বিভৎস কাহিনী বলতে লাগলো। দু চারটে ঝালমুড়িওয়ালা কেমন একটা অভ্যাসের তাড়নায় কি একটা অদৃশ্য চোখ রাঙানিতে 4-5টা সিট অবধি মুড়ি মুড়ি হাঁকতেন। তারপর তাড়াহুড়ো করে আবার সেই বিশাল আড্ডাতে ফিরে এলেন। বাইরে ঠান্ডা জোলো হাওয়া দিচ্ছে, দূরে কোথাও ঝড় হওয়ার ইঙ্গিত বয়ে আনছে। আড্ডা সংকুল যাত্রীরা কেমন যেন অস্বস্তি অনুভব করলেন। কে একজন জানালার কাজ বন্ধ করে দিল পুরনো হলদেটে সেকেন্ড ক্লাস কামরার কাজ বাইরের জগৎকে একটা ঝাপসাতর করে তুলল। ভেতরের আড্ডার এমনই অবস্থা যে সেই প্রথম দুজন প্রৌঢ়ের কেমন যেন মনে হতে লাগলো তাদের চোটটা নেহাতি কম, আর একটু বেশি না লাগলে যেন জমছে না। হতাশ হলেন মনে মনে। এরই মধ্যে স্টেশন চলে এলো। এতক্ষণে জমা ভিড়টা পাতলা হয়ে যাচ্ছে। প্রায় সবারই মনে কেমন একটা অকারণ উত্তেজনা। যথা সময়ে স্টেশনে অনেকে নেমে গেল। ট্রেন রওনা হচ্ছে তার গন্তব্যে আবারও। দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনের বাইরে স্টেশনের চিরাচরিত কোলাহল। কুলিদের ডাক পাচ্ছে অনেকে। কতজন ডাক পাচ্ছে টোটোওয়ালা রিক্সাওয়ালাদের। ছোট হয়ে আসছে দূর থেকে হাত নাড়তে থাকা প্রিয়জনদের মুখ। ট্রেনের সিট দখল করছে নতুন যাত্রীরা। কার লেখা? বৃষ্টি। সুমন একটা লেখা পড়তেছে। আমার মনে হয় আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম ইলাস্টিকের মতো অনুষ্ঠানটা লম্বা করতে, যাতে বজ্রবাদী এসে করতে পারে, কিন্তু সেটা এক্ষুনি হচ্ছে না। আমার মনে হয় আমরা এটা করে একটু বিরতি নিই, বজ্রবাদী এলে পত্রিকা প্রকাশ করে অনুষ্ঠান শেষ হবে। আন্তর্জাতিক টেরোরিজম। কার নামটা বলেছি? এটা বলার পর ওর নামটা বলে মিস করে গেছে, বলি বলি। আন্তর্জাতিক টেরোরিজম লেখাটি লিখেছেন রাজিবুল হোসেন। মানুষ নিজেকে কি যে ভাবে, যা খুশি তাই করে। কিছু মানুষের অত্যাচারে হাজার মানুষ মরে। এই যেরকম 11 সালে মুম্বাইতে নভেম্বরে 10 জনের এক পাকিস্তানি দল তাজ হোটেলটা আক্রমণ করে। উগ্রপন্থী ছড়িয়ে গেছে খবর। নানান মন্ত্রী, নানান মানুষ করছে জবরজব। এই করব, ওই করব তাদের শাসন। করছে যারা খুনোখুনি, কাটব তাদের প্রাণমন। বেশ ছাড়ি, এবার ভারত কথা। আছে আরও কত দেশ, বর্তমানে এই অবস্থায় নাইকো তাদের শেষ। সিরিয়া, তুরস্ক, বাংলাদেশে চলছে গোলাগুলি। আমি ভাবলাম হঠাৎ কেন হয় গুলি। কিছুই বুঝি না তাদের অসুবিধা, কি যে প্রবলেম তাদের। যাদের গুলির এক ঝটকায় ছেলে হারায় মাদের। ছেলে নয় শুধু, আছে স্বামী বা স্ত্রী, দাদু দিদা নাতনি। কারো যায় মা বাবা, কারোর যায় ভাগ্নি। মরছে যারা সাধারণ মানুষ, কোনো দোষ ছড়ায় এখন। আর কিছু না চেষ্টা তাদের, চেষ্টা শুধু করব মানুষের ভয়াবহতম। ছি লজ্জা তাদের, বোঝে না কিছু যারা। খুনোখুনি, গোলাগুলি, বারুদ বোমা ছাড়া। এখন একটাই শুধুমাত্র, মাথার উপর ঈশ্বর। গরিব মানুষ, ধনী মানুষ, সবার মধ্যে একটাই সব। বলছে মানুষ, আতঙ্কে বাঁচতে চায় না আমি। যে যা করার করে নাও ভাই, মাথার উপর অন্তর্জাল। আপাতত বিরতি। তোমারে করে আছে জীবনের ধ্রুব তারা। এই সমুদ্রের আরো কভুম হব না পথহারা। তোমার
সঙ্গোপনে তীরে কোন অন্তর হলে নাহিরে কোনো কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চাহেন এড়ে কখনো বিপথে যদি ভ্রমিতে চাহেন এড়ে অমনে মুখ হেরে সরবেশেন হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তাই না কি সময় তো গানটা শেষে ঠিক আছে, সেটাই হোক। এটা উদ্বোধন উদ্বোধনটা হবে কিরকম হবে, কি করে করবো বলো? ক্যামেরার দিকে দেখিয়ে সপ্ততারার চতুর্দশ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। স্বাগত জানাই আমাদের মধ্যে সপ্ততারাকে। সাধু আর সূচিপত্রে যে একটা মন্তব্যের কথা লেখা আছে, সেই মন্তব্যের অংশ হিসেবে বলি যে এই উদ্যোগে আমরা তোমাদের অভিভাবক হিসেবে খুব তৃপ্ত এবং গর্বিত। খুব ভালো লাগছে যে তোমরা এটা লেগে থাকছো, করছো, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কাজে যুক্ত থেকেও একটা কোথাও তোমাদের মধ্যে মিলিত হওয়ার জায়গা, এবং সেটা প্রাণের তাগিদেই আসছো ফিরে। এইটা খুব আনন্দ হচ্ছে দেখে। তো এই উদ্যোগটা যেন থাকে এবং সেটার মধ্যে প্রাণ সঞ্চার করতে থেকো। আরো অনেক সংখ্যা আসুক, তার প্রকাশ পাক, এবং একটু একটু করে আরো ছোটদেরকে অনুপ্রাণিত যদি করা যায় এই ধরনের সৃজনশীল কাজে, তাহলে আরো এটা বাড়বে, প্রসার বাড়বে, ব্যাপ্তি বাড়বে। সকলকে শুভেচ্ছা, সপ্ততারাকে শুভেচ্ছা। একটা সমাবেত সমবেত সঙ্গীত হোক একটা। কোনটা হবে? আকাশ পড়ার সুযোগ আকাশ ভরা লিরিক্স দেওয়া হবে না, তুমি গাও গাও, দেখো ঠিক বেরিয়ে আসবে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি
বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা আহে পাঠ ভবন মাতোয়ারা আমাদের মাথার উপর আজ চলছে যে সপ্ত তারা কবিতা বা লেখা জোখা গল্প গান কিংবা নাটক লিখবো আমরা আনন্দে তাই আজ আমাদের বিজয় হোক প্রবীণ নবীন কিশোর শিশু প্রাক্তনীয় বর্তমান চমুক লেখা বেরোক লেখা পত্রিকা হোক বর্ধমান আকাশ ফুঁড়ে উড়ুক ধ্বজা আনন্দ পাগল পাড়া আকাশ থেকে দিচ্ছে আলো আমাদের সপ্ত তারা দুঃখ শোককে আপন করে দাও গো আজ উজাড় করে আমাদের এই সপ্ত তারা সুপ্ত দুঃখ পার করে হাতে রাখো তোমার হাতটা তাজা করো দেহ মন এক সঙ্গে এক পথে হাঁটবো আমরা ভাই ও বোন আমরা কি না পারি যদি আমরা সবাই কখই নিজের ছন্দে আর আনন্দে একের সঙ্গে সবাই রই হাতে চলুক আলোর মশাল মুক্ত হোক চিন্তাধারা এমন ভাবে চলতে থাকুক আমাদের সপ্ত তারা এমন ভাবে চলতে থাকুক আমাদের সপ্ত তারা।